একজন প্রবাসীর বউ হয়ে যদি থাকতে হয় তাহলে এতটাই তাকে মানে ধৈর্যশীল হয়ে থাকতে হবে যেটা আসলে অনেক মেয়ের পক্ষেই সম্ভব না। আর যদি প্রবাসী যদি তার স্ত্রীকে সম্পূর্ণ বিশ্বাস করতে না পারে তাহলে তার জীবনটা একদম ওই মেয়েটার জীবনটা একদম দুর্বিষহ হয়ে পড়ে। তো একজন প্রবাসীর বউ হয়ে থাকতে হলে অবশ্যই তাকে অনেক, 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 অনেক ধৈর্য নিয়ে থাকতে হবে। আর কেনই বা প্রবাসীদের তাদের স্ত্রীরা এত, এত ডিভোর্স দিয়ে থাকে? আর কেনই প্রবাসীদের কাছে অনেকেই মেয়ে বিয়ে দিতে চায় না এবং মেয়েরা বিয়ে বসতেও রাজি হয় না? তো সেই নিয়ে আজকে থাকবে আমার এই গল্পটি। মানে এটা কোনো আসলে গল্প না, এটা একদম বাস্তব কাহিনী। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জান্নাত স্বপ্ন ইউটিউব চ্যানেল থেকে চলে আসছি আমি জান্নাতুল ফেরদাউস নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি অবশ্যই মানে ভিডিও দেখাবো, আমার বাসার কাজকর্ম দেখাবো, সাথে থাকবে এরকম প্রবাসীদের বউয়েরা কেন তাদের ডিভোর্স দিয়ে চলে যায় সেরকম কিছু সামান্য কাহিনী। এখন থেকে প্রতিদিন আমার ভিডিওতে আমি এরকম সুন্দর, সুন্দর নিত্য নতুন সুন্দর, সুন্দর মানে কাহিনী বলবো। এটা কোনো গল্প না, এটা একদম বাস্তব কাহিনী বলবো। তো যাই হোক, শুরু করি আমার কাহিনীটি। সেটা হলো আমি যখন মানে মাস্টার্সে পড়ি তখন আমার বিয়ের জন্য প্রস্তাব আসে। তো বিয়ের যখন প্রস্তাব আসে আমি কিন্তু কখনোই প্রবাসীদের পছন্দ করতাম না। একদম বিদেশি ছেলেদের আমি সহ্যই করতে পারতাম না। কিন্তু আমার যেহেতু বিদেশের থেকে মানে ইটালি প্রবাসী এক ছেলের প্রস্তাব আসে বিয়ের জন্য। তো আমি চিন্তা করলাম যে আমার ফ্যামিলির সব কিছু দিকে চিন্তা করে, তো আমার ভাই আছে বেকার, তো সব চিন্তা করে আমি কিন্তু আসলে বিয়েতে রাজি হয়ে গেলাম। আমি কিন্তু জানতাম না যে এই ছেলেটা আগেও বিয়ে করছে। তো যাই হোক, যখন জানতামই না যে আগে বিয়ে করছিল, তার বউ ছিল, তার বউ যে তাকে রেখে ডিভোর্স দিয়ে চলে গেছে, এগুলো কিন্তু আসলে আমি কিছুই জানতাম না। তো যাই হোক, এরকম এক পর্যায়ে তার সাথে আমার বিয়ে হয়। সে যখন বিদেশ থেকে আসে ২ মাসের ছুটি নিয়ে আসে। কিন্তু সে কিন্তু আসলে ২ মাসের ভিতর ওরকম মেয়ে খুঁজে পায়নি, তার মন মতন মেয়ে হয়নি। তো যখন চলে যাবে তার ১৫ দিন আগে আমাকে দেখে তার খুব বেশি পছন্দ হয়ে যায়। তাদের ফ্যামিলিরও পছন্দ হয়ে যায়। আমাদের ফ্যামিলিও তাকে পছন্দ করে যেহেতু বংশাবলী ভালো, বিদেশে ভালো টাকা ইনকাম করে ইটালিতে। তো সব কিছু জেনে শুনে মোটামুটি বিয়ের হয়। কিন্তু আমার ফ্যামিলির আসলে অনেকেই জানতো যে সে আগে বিয়ে করছে। কিন্তু আমি কিন্তু আসলেই জানতাম না। পরে যাই হোক, তার সাথে আমার বিয়ে হয়। যখন বিয়ে হবে তখন আমি জানতে পারি যে সে আগে বিয়ে করছে। তো জেনে কিন্তু আমি কিন্তু আসলে আমার বাবা-মায়ের সাথে অনেক রাগারাগি করছি যে কিছুতেই এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তো বাবা-মা অনেক বুঝাইলো, বুঝায়-সুঝায় আমাকে রাজি করালো যে না, এখন এমন একটা পর্যায়ে চলে আসছে। তো আমার বাবা আমাকে বলল যে আসলে আমিও কিন্তু জানতাম না রে যে সে যে বিয়ে করছে। কিন্তু আসলে কিন্তু সে জানতো। কিন্তু এখন সে না জানার ভান করে আমাকে এরকম বলল। তো যাই হোক, এই পর্যায়ে এসে বাবা-মার মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু রাজি হয়ে গেছি বিয়েতে। তো অবশেষে বিয়ে হয়ে গেল। বিয়ের ১৫ দিন ছিলাম তার সাথে। তো ১ম এই কিন্তু আমার তার সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে গেছে। সেটা হলো যে যখন সে বলছে যে একদম মানে খালি মুখে মানে আমার বাবার কোনো টাকা পয়সা খরচ করাবে না। সে সম্পূর্ণ তার টাকায় সব কিছু করবে। তো যাই হোক, বিয়ে হয়েছে, ঘরোয়াভাবে বিয়ে হয়েছে। তার বোনের বাসায় বসে বিয়েটা হয়েছে। তো বিয়ে হওয়ার পরে ওখানেই আমরা ছিলাম ২ দিন। ২ দিন থাকার পরে হঠাৎ করে মানে আমার বাবার বাড়ি যাবে, তো তাকেও নিয়ে যাব। সেও যাবে আমার বাবার বাড়ি, যেহেতু ১৫ দিন পর সে চলে যাবে তাহলে তার শ্বশুরবাড়ি তো তার দেখে যেতে হবে। তো কথা ছিল সে একা যাবে। তো সে একা যাবে, ওই পর্যায়ে আমার বাবা-মা বলল যে না, তাহলে তোর মানে আমাকে বলল যে তোর ননদ যারা আছে তাদেরকে নিয়ে আয়। তো আমি ওরকম বললাম। আমার যে হাসব্যান্ড আছে, ওর বড় বোন আছে, ছোট বোন আছে, ওদেরকে আমি বললাম যে আপনারা আমাদের সাথে যাবেন। এদিক দিয়ে ওর বোনও, ছোট বোন আমাকে বলল, ভাবি তুমি কি আমাদের নিয়ে যাবা না? তো আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। তো আমাদের যেহেতু বিয়ের ২ দিন পরে যাওয়ার কথা ছিল, আমাদের বাড়িতে মোটামুটি প্রস্তুতি নিয়ে নিয়েছে যে আমার হাসব্যান্ড যাবে, বিদেশি জামাই যাবে, ইটালি প্রবাসী জামাই। তো সেই জন্য তারা ওইভাবে প্রস্তুতি নিতেছিল। এদিক দিয়ে ওরা যে যাবে, এখন ওরা বলল যে ওর বোন, ভাইয়ের বউ, ওর বোনেরা, ভাইয়ের বউরা আর বোনের হাসব্যান্ডরা এরাই যাবে শুধু। পরবর্তীতে দেখলাম যে আমরা যখন আমাদের বাড়িতে গেছি, ওরা এখন এভাবে যেতে পারতেছে না। ওদের মানে একদম আত্মীয়স্বজন নিয়ে আমাদের বাড়িতে যেতে হবে। তো যাই হোক, ওরা আত্মীয়স্বজন নিয়ে আমাদের বাড়িতে চলে গেল। তারিখ দিয়ে একদম মানে ৳১ খরচ করাবে না। সেই পর্যায়ে এসে কিন্তু দেখা গেল যে অনেক মানে লাখ, লাখ টাকা খরচ হয়ে গেল। কারণ ওরা একদম তারিখ দিয়ে এতজন লোক আসবে এরকম বলে আসলো। তো আমি দেখলাম যে আমার বাবা কিন্তু ওদের চাইতে মানে অবস্থায় আমার বাবা কিন্তু ভালো ছিল না। কারণ ওরা কিন্তু ওদের ফ্যামিলির প্রায় ৫-৭ জনই ওরা ইটালিতে ছিল।
তো সেই হিসেবে ওদের অবস্থা কিন্তু অনেক ভালো ছিল। কিন্তু তারপর আমার বাবা কিন্তু কোনো দিকে কোনো কৃপণতা করেনি। সব ধরনের খাবার, সব ধরনের মাছ মাংস বলতেন, যা বলেন, চার আইটেমের মাছ, নদীর মাছ সব। তারপরে ২-৩ আইটেমের মাংস, সব কিছু দিয়ে একদম পুরো মানে একটা বিয়েতে সাধারণত নর্মাল একটা ফ্যামিলিতে, মানে মধ্যবিত্ত একটা ফ্যামিলিতে কিন্তু এরকম খাবার দেয় না। কিন্তু আমার বাবা কিন্তু একদম ভিআইপিভাবে ওদের খাবার দিল। তো সেইভাবে কিন্তু ওরা একদম খেয়ে গেল। আমার আত্মীয়স্বজন যারা ছিল তাদেরকেও দাওয়াত করলাম। তো ওরা কিন্তু যে কজন আসার কথা ছিল তার চাইতে ১৫ জন লোক ওরা বেশি আসছিল। তো আমার বাবা কিন্তু এটাকেও কিছু মনে করেনি। আমার বাবা বলছে যে না, আসছে ঠিক আছে। তবে আমার বাবা মধ্যবিত্ত ছিল, কিন্তু মনটা কিন্তু তার ওরকম ছিল না। মনটা কিন্তু তার বিশাল বড় ছিল। যাই হোক, আমরা আদর আপ্যায়ন করে দিলাম। তো আমাদের নিয়ে চলে গেল ওদের বাড়িতে। এবার ওদের বাড়িতে যখন আমাকে আনতে যাবে আমাদের বাড়ি থেকে মেহমান, তখন ওরা করলো কি, ওদের বাড়িতে যখন আমাদের এখান থেকে ৫ জন না ৭ জন লোক বেশি গেছে, তো বেশি যাওয়ার পরে ওরা এমনভাবে মানে ও আসলে ওর নিজের বুদ্ধিতে কোনো কিছুই করেনি। ও সম্পূর্ণ ওর বোনেরা ওকে যেইভাবে বলছে ওইভাবেই কিন্তু রান্নাবান্নার আয়োজন করছে। মানে ওরা বলা চলে ৫ জন লোক বেশিও ওরা আয়োজন করেনি। ওদের যে আশেপাশের লোকজন কাউকে ওরা দাওয়াত করেনি। ওদের যত আত্মীয় স্বজন আছিল সব যেহেতু শ্বশুরবাড়ি থেকে খাইয়ে নিয়ে গেছে, তো ওরা বাড়িতে আর তেমন মানে কাউকে দাওয়াত করেনি। ওদের বাড়িতে যখন আমাদের লোকজন গেল, তো যাওয়ার পর ওরা দেখলো যে আমরা ৫-৭ জন লোক বেশি। তো দেখে আমি নতুন বউ, মাত্র ৩-৪ দিন হয় আমার বিয়ে হয়েছে, ও হঠাৎ করে এসে আমার সামনে এমন চিল্লাচিল্লি করতেছিল যে তারা বেশি আসবে, কেন বলে আসলো না, এই সেই বিভিন্ন কথা, যে আমরা যে আয়োজন করছি। তখনও আমার সাথেই বলতেছিল তুমি কিছু মনে করো না, আসলে আমি ওরকম বলি না, তারা যদি আসবে বেশি সেটা তো আমাদের আগে বলতো, তাহলে আমরা ওইভাবে আয়োজন করতাম। কিন্তু আমি তো আসলে ওইভাবে জানতাম না যে আমাদের বাড়িতে ওরা কয়জন যাওয়ার কথা ছিল, কয়জন গেছে, আর এখানে কয়জন আসার কথা ছিল, কয়জন আসছে, এগুলো আমি কিছুই জানতাম না। তো যাই হোক, আমি এই ব্যাপারটা মেনে নিতে পারতেছিলাম না যে বিয়ের শুরুতেই, আর বিয়েতে তো এমনি তো আমি জানি যে মেহমান আসে, একটু বেশি আসে, যা বলে তার সাথে ৮-১০ জন লোক এমনিতেই বেশি আসে, এটা আমি জানি। তো যাই হোক, আমার খুব খারাপ লাগছে, কারণ ওরা বলল যে আমরা যে কজন বলছি একজনও বেশি যায়নি, কিন্তু তোমাদের ফ্যামিলি থেকে এতজন লোক বেশি আসছে, এটা আমাকে আগে বললেই পারতো। যাই হোক, পরে এইভাবে হয়ে গেল, ওখান থেকে আমাকে নিয়ে আসলো, মানে ওকে সহ আমাকে নিয়ে আসলো আমার বাবার বাড়িতে। তো এরপরে কিন্তু আর আমরা যাওয়ার সুযোগ পাইনি। তো আমরা এরপরে ঢাকায় চলে আসলাম। ঢাকায় চলে আসার পরে ও কিন্তু চলে গেল। তো বিদেশে চলে যাওয়ার পরে ও ওর সাথে ফোনে কথা বলতাম, দুজনে ফোনে কথা বলতাম যে আমি আমি যেহেতু পড়ালেখা করতেছিলাম, হোস্টেলে ছিলাম। তো আমি হোস্টেলে ছিলাম, ও তখন বললো কি আলাদা বাসা নাও, বাসা নিয়ে তুমি আম্মাকে নিয়ে, মানে আমার মায়ের কথা বললো যে মাকে নিয়ে থাকো, তাহলে আমি ওখানে খরচপাতি সম্পূর্ণ দেব। তো ঠিক আছে, আমি যেই কথা সেই কাজ শুনে একদম বাসা নিয়ে নিলাম আমার মাকে নিয়ে। যেহেতু আমার হাজব্যান্ড ইটালি প্রবাসী, সে অনেক টাকা ইনকাম করে, আমি জানি যে আমার হাজব্যান্ড নিম্নে ১,০০,০০০ টাকা ইনকাম করে। আর এটা কিন্তু এখনকার কথা না, এটা অনেক আগের কথা। তো যাই হোক, আমি জানি যে এটা আরও প্রায় ১০-১৫ বছর আগের কথা। তো ১৫ বছর আগে যদি ১,০০,০০০ টাকা ইনকাম করে, সেটা কিন্তু অনেক অনেক টাকা ইনকাম। তো যাই হোক, তো আমি ওই ১৫ বছর আগেরই কাহিনী, ও প্রায় তখনই ১,০০,০০০ টাকা ইনকাম করে। তো ওই অবস্থায় আমি বাসা নিলাম, ঠিক আছে, ও নিতে বলছে, আমি নিলাম। তো আর এর ভিতর একটা গল্প মানে রয়ে গেল, সেটা হলো যে আমার বিয়েতে কিন্তু ওরা মোটামুটি ভালোই গহনা দিছিল। তো সেই গহনাগুলো কিন্তু আমি ওর বোনদের কাছেই রাখছি বিয়ের সময়। বিয়ের পরে আমি ওর বোনদের কাছে রাখছি যে আপু এগুলো নিয়ে আমি যেহেতু হোস্টেলে থাকি, মেসে থাকি, তাহলে আমি এগুলো কি ওখানে নিয়ে রাখবো কীভাবে। তো আমি আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম যে বাবা এগুলো কোথায় রাখবো। তো আমার বাবা বললো যে তুই তো কোথাওতে বেড়াতে গেলে ঢাকা থেকেই যাবি, তাদের সাথেই যাবি, তাহলে তুই তাদের কাছেই রাখ, কারণ তাদের কাছ থেকে নিয়ে তুই একবার বেড়াতে যাবি যখন পড়বি, আর বাড়ি আসলেও তো তাদের সাথেই আসবি, তাহলে তাদের কাছেই রাখ। তো আমি আমার ননদদের কাছে রাখলাম। কিন্তু এটা যে তাদের মায়া হয়ে যাবে সেটা কিন্তু আমি আসলে কখনোই বুঝিনি, কারণ ওই গহনা কিন্তু আমি আর কখনো চোখে দেখিনি। আমি যতবার বাড়িতে গেছি, বেড়াতে গেছি, আমি কিন্তু তাকে বলছি তাদেরকে যে আপু এগুলো নেন, তারা কিন্তু এগুলো রিস্ক নেবে না। তারা বলতেছে তুমি যদি এগুলো নাও, এগুলো রিস্ক কিন্তু আমরা নিতে পারবো না, তুমি রিস্ক নিয়ে নিতে হবে। অথচ তারা কিন্তু ২ হাতে ইচ্ছে মতো গহনা, সোনার গহনা, গলায় ২-৩টা করে নেকলেস, হাতে আংটি, কানের দুল, মাথার টিকলি সব কিছু পরে তারা এক এক জায়গায় যাইতো।
অথচ বাড়িতেও কিন্তু তারা এগুলো সব নিয়ে গেছে, অথচ আমার জিনিসগুলো নেওয়ার জন্য তারা মানে রিস্ক নিয়ে নেবে না, এগুলো আমার রিস্ক নিয়ে নিতে হবে। তো আমি আর রিস্ক নিয়ে নিলাম না। তো তারা কোথাও বেড়াতে গেলে তারা ঠিকই গহনা পরে যেত, কিন্তু আমি কিন্তু আমার মতোই শুধু নাকেরটা কানেরটা পরে চলে যেতাম, যেহেতু আমার গহনা সব তাদের কাছে ছিল। আসলে তাদের পরিকল্পনা তো আমি জানতামই না যে তারা আমাকে এই গহনার কখনো চোখেই দেখাবে না, কিন্তু আমি আসলে বুঝতে পারিনি। আমি ভাবছি যে সত্যি রিস্ক নিয়ে নিবে না হয়তো বা তারা, কিন্তু তখন এগুলো ভাবতে পারি না। কিন্তু কষ্ট লাগতো যে ওনারা তো গহনা পড়ে যাচ্ছে, তাহলে আমি একদম খালি যাচ্ছি এক জায়গায় বেড়াতে, এটা কেমন লাগে। তো আমার মামা শ্বশুর বাড়ি গেছি, তখনও কিন্তু এই একইভাবে গেছি, একদম খালি। তখন কিন্তু ও দেশে ছিল, কিন্তু তারপরেও কিন্তু আমি একদম গহনা ছাড়া গেছি। অথচ আমাকে কিন্তু বিয়েতে অনেক গহনা, 10 ভরির মতো গহনা দেওয়া হয়েছিল। তো এইভাবে কিন্তু আস্তে আস্তে ও বিদেশ মানে 15 দিন থাকার পরে ও বিদেশ চলে গেছে। তো বিদেশ চলে যাওয়ার পরে ও প্রতিদিন কিন্তু আমাকে ফোন দিত না, যেহেতু নতুন বিয়ে হয়েছে। নতুন বিয়ে হলে কিন্তু অবশ্যই প্রতিদিন ফোন দেয় স্ত্রীর কাছে, ফোন দিয়ে কথা বলে। তো কথা বলে কিন্তু আসলে ভালো লাগে। তো প্রথমবার যখন ও বিদেশ যায়, ও ফোন না দিলে আমি কিছু মনে করতাম না, যেহেতু নতুন বিয়ে হয়েছে। আর এদিক দিয়ে আমি পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম, যার কারণে আমিও অত সময় পাইতাম না। রাতের বেলাও পড়তাম, যার কারণে ও ফোন দিত না দিত এগুলো নিয়ে আমার অত মাথা ব্যথা ছিল না। তো প্রতি সপ্তাহে একবার করে আমার ফোন দিত, সপ্তাহে একবার ফোন দিয়ে আমার 5 মিনিটের মতো কথা বলতো, কেমন আছি জাস্ট এইটুকু। তো প্রতি সপ্তাহে একবার যদি নতুন বিয়ের পরে হাজব্যান্ড ফোন দেয়, সেটাকেও বউ সন্দেহ মনে করে না। তো সেটাকে আমি আসলে কিছু মনে করতাম না, যে না আসলে হয়তো ও সময় পায় না, এদিক দিয়ে আমিও সময় পাই না, ব্যস্ত থাকি, তো এই জন্য হয়তো ফোন দেয় না। তো এক পর্যায়ে ও এরকমই ফোন দিত। তো এই পর্যায়ে কিন্তু যখন ও দ্বিতীয়বার আসে, তখন কিন্তু আমি মোটামুটি মানে মাস্টার্স পরীক্ষার জন্য প্রিপারেশন নিছিলাম। তো আজ এ পর্যন্ত এই গল্পটি কিন্তু আসলে একদম বাস্তব কাহিনী। তো এটা যদি সম্পূর্ণ বলতে যাই, তাহলে কিন্তু অনেক বেশি মানে বড় হয়ে যাবে আমার ভিডিওটি। তো ভিডিওটি আর বেশি বড় করব না, যার কারণে আমি পুরো গল্পটি বলিনি। তো এই গল্পের বাকি অংশ অবশ্যই পরের ভিডিওতে বলবো। আর এই গল্পটি কার সেটাও যদি জানতে হয়, তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটা মানে ভিডিওগুলো দেখতে হবে আপনাদের। আর আমি একদিন পর পর ভিডিও ছাড়ি, অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। কারণ যেহেতু আমি একদিন পর পর ভিডিও ছাড়ি, আমি এখন থেকে প্রতিদিন এই গল্পগুলো শেয়ার করব, কারণ এগুলো গল্প না, বাস্তব কাহিনী। তো আসলে প্রবাসীর বউয়েরা কিন্তু এই কাহিনীগুলো শুনলে তাদের জীবনের সাথে অনেকটাই মিলে যাবে। তো সেজন্য আমি ভাবছি যে এইভাবে আমার এই গল্পগুলো আমি অবশ্যই বলবো, অবশ্যই সবার মাঝে শেয়ার করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।